মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাসের নাম পুতুল নাচের ইতিকথা, যেখানে আমরা দেখতে পাই যে সেই উপন্যাসের চরিত্রগুলো ভীষণভাবে নিয়তি বা সমাজের দ্বারা পুতুলের মতো পরিচালিত। কিন্তু বন্ধুরা, আমরা যদি দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টে নেই, তাহলে আমরাই কিন্তু পারি সমাজ বা নিয়তির দ্বারা চালিত না হয়ে পুতুলের মতো নিজেদের মতো করে আমরা নিজেদের শর্তে এগিয়ে যেতে। আর সেই বার্তা নিয়েই আমি পারমিতা আপনাদের কাছে আজ চলে এসেছি নিউজ লাইভ বাংলার জীবনযোদ্ধার আরও একটি পর্ব নিয়ে, যেখানে প্রতিদিনের মতো আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর মৌসুমী ভট্টাচার্য, গুয়াহাটি ইউনিভার্সিটির মাসকম ডিপার্টমেন্টের গেস্ট ফ্যাকাল্টি হয়ে তিনি রয়েছেন, এবং সেই সঙ্গে তিনি পুতুল নাচ বা পাপেট শো নিয়ে কিন্তু সমাজের কাছে কিছু বার্তা পৌঁছে দিচ্ছেন। আমরা আলাপ করে নেব আমাদের আজকের অতিথি ডক্টর মৌসুমীর সঙ্গে। মৌসুমী, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাইব যে এই অনুষ্ঠানে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিলেন, আপনার কেমন লাগছে? আমি তোমাকে পারমিতা আর পিয়ালিকে আমার একদম মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কেন কি আমি হলাম ক্যামেরার পেছনে থাকা মানুষ, আর তোমাদের এই রীতিমতো টানাটানিতে আমি আজ ক্যামেরার সম্মুখীন এসে দাঁড়ালাম। পুতুল নাচ নিয়ে আমার কাজ, আমি সবসময় পেছনে থেকেই করি। যেরকম পুতুলকে যারা চালায় ওদেরকে দেখা যায় না, সেরকমই আমার জীবনের যুদ্ধটাও হলো আমি পুতুল নাচ নিয়ে কাজ করছি। আমার নামের সঙ্গে হয়তো মানুষ পরিচিত, কিন্তু আমাকে আজ তোমরা সারা রাজ্যের মানুষের সঙ্গে পরিচিত করিয়ে দিলে, তো এই জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরাও ভীষণভাবে আপ্লুত যে আমাদের ডাকে আপনি সাড়া দিয়েছেন, এবং এই যে আমাদের ক্যামেরার ওই পাশের বন্ধুরা আপনাকে সরাসরি দেখতে পেলেন, এবং আজকে আপনার এই যুদ্ধটা পুতুল নাচ নিয়ে আপনি যে যুদ্ধটা করছেন সেই যুদ্ধের কথাটা আমরা তুলে দিতে পারবো। তো সরাসরি চলে যাব আপনার কাছে আবারও প্রশ্ন নিয়ে, যে এই পুতুল নাচ বা পাপেট শো, এই শিল্পের প্রতি আপনার ভালোবাসা ঠিক কিভাবে জন্মালো? এটার কাহিনীটা একটু লম্বা হবে। এটা হলো শুনতে 2002 সালের কথা, যখন আমি আসাম ইউনিভার্সিটি শিলচর থেকে আমার মাস্টার ডিগ্রি করছিলাম। তখন আমাদের কোর্সে একটা পেপার ছিল ট্রেডিশনাল ফোক মিডিয়া, আর তখন আমার প্রফেসর আমাকে পাপেট্রির উপর একটা সেমিনার করতে দিয়েছিলেন। তো আমি কিন্তু আসামে জন্মগ্রহণ করেছি, কিন্তু ততদিন অবধি সেই 22-25 বছরের একটি মেয়ে ওই হিসাবে কিন্তু আমি খালি জানতাম যে পুতুল নাচ মানেই রাজস্থানের কাঠপুতলি। আসামে যে এই আর্ট ফর্মটা এত প্রচলিত আর এত পুরনো, আমার কোনো ধারণাই ছিল না। তো আমি যখন ওই সেমিনার পেপারটা নিয়ে কাজ করা আরম্ভ করলাম, আমি গিয়ে যখন ইনফরমেশন বের করলাম, আমার খুব লজ্জা লাগলো আর আমি শকড হলাম। কেন কি তখন এখন যেরকম আমরা গুগলে গিয়ে সার্চ করি, আমি যখন গুগলে গিয়ে সার্চ করলাম, গুগল আমাকে একটা লিস্ট দিল যে আমাদের ভারতবর্ষে 12টা স্টেটে পুতুল নাচের প্রচলন আছে, আর আসাম ওয়াজ অন টপ অফ দ্য লিস্ট। তো আমার সেটা একটা শখ ছিল যে আমি জন্মের থেকে আসামে আছি, কিন্তু কোনোদিন আসামে পুতুল নাচের কথা আমি শুনলাম না, এটা কেন? ওই দিনই আমি এটা নির্ধারিত করলাম আর একটা ডিসিশন বানিয়ে নিলাম যে ভবিষ্যতে যদি আমি কোনোদিন গবেষণার দিকে এগিয়ে যাই, সেটা আর অন্য কোনো সাবজেক্ট হবে না, সেটা পুতুল নাচই হবে। আর আমি নিজের একটা টান সৃষ্টি করতে পেরেছিলাম, ওটাতে আমি এখনো আগ বেড়ে যাচ্ছি। এই কাজটার জন্ম। তাহলে মৌসুমী, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি যেহেতু এটা নিয়ে গবেষণা করেছেন, অনেক কাজ করেছেন বা আগামীতেও করবেন, তো আসামে এটার যদি হিস্ট্রিটা একটু যদি আমাদের তুলে ধরেন। অবশ্যই। আসামে এক্সপার্টসদের মতে, আমি এই পুতুল নাচের গবেষণা যখন আমি করছিলাম, আমি মাজুলিতেও গেছিলাম। তো রীতিমতো আমি যখন বই পড়েছিলাম, বই পুস্তকে লেখা ছিল যে মাজুলির থেকে
পুতুল নাচের জন্ম হয়েছিল। আচ্ছা, মাজুলিতে তো আমরা যেটা জানি সেটা মুখা শিল্প, যেটা ভাওনা, যেটা সত্রিয় কালচার, মুখা শিল্পর সঙ্গে তবে পুতুল নাচের কোনো না কোনো সেই শিল্পকলার একটা সংযোগ রয়েছে আছে। তো অ্যাকচুয়ালি ঘটনাটা ওরকম না। ঘটনাটা হলো, যখন আমাদের আগে বাণিজ্যের জন্য যখন বাইরের থেকে ব্যবসায়ীরা আসতো, তো তখন রাজস্থান থেকে কিছু ব্যবসায়ীরা, ওরা তো নৌকা নিয়ে আসতো তখন। তো নৌকাতে করে ওরা যখন ব্যবসায়ের জন্য মাজুলিতে আসতেন, সারাদিন কাজকর্ম করার পরে ওরা বিকেলটা করবে কি, এই জন্য ওরা নিজের নৌকাতে করে একটা পুতুল নাচের দল নিয়ে আসতেন। তো ওখানে সত্রগুলোতে, রাজস্থান থেকে তো ওটা যখন আমাদের সত্রতে যখন পারফর্ম করা হতো, যখন ওটা সবের জন্যই, ওখানে যারা দেখতে চাইতেন সবের জন্যই ওটা পরিবেশন করা হতো, তখন শঙ্করদেব জিনিসটা দেখে উনি খুব এটার প্রতি আকর্ষিত হলেন। ওইভাবে আমাদের আসামের পুতুল নাচের জন্ম হলো। উনি এই জিনিসটাকে আগ বাড়িয়ে নিয়ে গেলেন, অ্যান্ড ওভার দ্য ইয়ার্স এটাতে আমাদের আসামি কালচার, অ্যাসামিস কালচার আসলো, বিহু আসলো, আসামের যত লোক সংস্কৃতি ওটার ভেতরে ঢুকে গেল। তো বেসিক্যালি দেখতে গেলে একটা টান একটা আছে রাজস্থানের কাঠপুতলি, কিন্তু এটার একটা নিজস্ব আইডেন্টিটিও আছে, যেটা হয়তো আমরা আমাদের নিজস্ব গাফিলতি বলতে পারি, কেন কি আমরা অনেকেই এই জিনিসটা ধরে রাখতে চাইনি, আর সেই ইতিহাসটাকে নিয়ে চর্চা করা হয়নি। তো ওইভাবে দেখতে গেলে আসামে স্ট্রিং পাপেট্রি, যেটা সুতা পুতুল বলা হয়, ওটারই প্রচলন। কিন্তু কিছু কিছু জায়গায় মেনশন করা আছে যে আসামে ওয়াটার পাপেট্রিও একটা সময় খুব বেশি প্রচলিত ছিল। ওয়াটার পাপেট্রি হলো মানে জলের একটা, ভাবো একটা কোনো জায়গাতে জল থাকবে, জলের উপর পাপেট্রিটাকে পারফর্ম, মানে কোনো স্টেজ না, এমনি পুতুল নাচের হয়তো কোনো মঞ্চতে পারফর্ম হচ্ছে, ওটা হলো ওই জলের যেটা মানে মঞ্চতে জল থাকতে হবে, এন্ড ওই জলের উপরেই পাপেটগুলো পারফর্ম করবে। আচ্ছা, সেটা আসামে প্রচলিত ছিল। এটা হলো শঙ্করদেবের জন্মের আগের কথা আমি বলছি। কিন্তু দুর্ভাগ্য, মানে আমাদেরই দুর্ভাগ্য যে আমরা ওই জিনিসটাকে ধরে রাখতে পারিনি। ওভার দ্য ইয়ার্স যখন আমাদের এখান থেকে ব্যবসায়ের জন্য মানুষেরা যখন ইন্দোনেশিয়া, কম্বোডিয়া গেল, ওরা এই জিনিসটাকে আয়ত্ত করলো, অ্যান্ড এখন ওয়াটার পাপেট্রি ইন্দোনেশিয়ার, কম্বোডিয়ার মতন কান্ট্রিজের ন্যাশনাল হেরিটেজ, কিন্তু আসামের আর ওটার কোনো অস্তিত্বই নেই। এবং আমরা খুব গর্বিত যে আপনি সেটা নিয়ে কাজ করছেন এবং এই পুতুল নাচ, এই আর্ট ফর্মটাকে, এই পাপেট শোটাকে আবারও নতুন করে প্রতিষ্ঠিত করছেন। তো সেই লড়াইটা আপনার প্রায় 20 বছর ধরে চলছে। 20 বছর। আমি সেই বললাম না, 2002 সালে যখন আমি আমার মাস্টার ডিগ্রি করছিলাম, সেদিন থেকে আমি আর ঘুরে তাকাইনি। কেন কি তারপর মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, আমি বেছে নিয়েছিলাম যে আমি পিএইচডি করব এই টপিকে। তো আমার আর অন্য কোনো টপিক ছিলই না মাথায়। আমি এখানে আসলাম, গুয়াহাটি ইউনিভার্সিটির থেকে আমি পিএইচডি করলাম। তারপরে পিএইচডি করতে থাকাকালীন 2012 সালে ন্যাশনাল ফোকলোর সাপোর্ট সেন্টার বলে চেন্নাইতে একটা অর্গানাইজেশন আছে, যেটা টাটা ডোরাবজি ট্রাস্ট ফান্ড করে, ওখান থেকে আমাকে একটা ফেলোশিপ দেওয়া হলো পুতুল নাচ নিয়ে কাজ করার জন্য। তারপর ওই ফেলোশিপটা কন্টিনিউ করার পর আমি পুতুল নাচ, আমার পিএইচডি কমপ্লিট হলো। তারপরও আমি এই যে কন্ট্যাক্ট বানিয়েছিলাম, এই যে পিএইচডির ক্ষেত্রে হোক বা আমার ফেলোশিপের ক্ষেত্রে হোক, আমি আজ পর্যন্ত আমি মানে কেউ অসুস্থ হলেও আমাকে ফোন করে বলে যে মৌসুমী আমি একটু অসুস্থ, আমার সঙ্গে দেখা করতে আসবে, আমি ছুটে যাই ওদের কাছে। তো আমি ওই সম্পর্কটা এখনও ওদের সঙ্গে, পাপেটিয়ার্সদের সঙ্গে আমি সম্পর্কটা ভাঙতে দিইনি। কেন কি আমি এই জিনিসটা দেখেছি, অনেকে নিজের কার্যসিদ্ধি হয়ে গেলে আর যোগাযোগ রাখে না, কিন্তু আমি চাই না ওই স্বার্থপরতা আমার মধ্যে দেখা দিক। কেন কি ইমোশনাল, কেন কি আমরা যদি ওদের কথা না ভাবি, এই আর্ট ফর্মটাকে তো আমরা আমাদের নেক্সট জেনারেশন বা ফিউচার জেনারেশনের কাছে আগ বেড়ে নিয়ে যেতে হবে, আগ বাড়িয়ে দিতে হবে। তো ওইভাবে আর গত 2 বছর আগে ইউনিমা বলে একটা অর্গানাইজেশন আছে, ইউনিমা ইন্টারন্যাশনাল ডে লা ম্যারিয়েট, এটা হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা পুতুল নাচ নিয়ে কাজ করে।
তো ওটার ইন্ডিয়ান শুধুমাত্র পুতুল নাচ ওরা নিয়েই কাজ পুতুল নাচ, করে? ওটার নামটাই ম্যারিওনেট হলো স্ট্রিং পাপেট্রি। সো আচ্ছা। ইউনিয়ন ইন্টারন্যাশনাল ডে লা ম্যারিওনেট হলো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওদের অলমোস্ট প্রত্যেকটা কান্ট্রিতেই একটা একটা করে ব্রাঞ্চ আছে। তো ইন্ডিয়ান চ্যাপ্টার থেকে আমার আসামে পুতুল নাচের কাজের জন্য আমাকে ওদের মেম্বারশিপ ওরা প্রদান সেটা করেছে। তো তো আমাদের সেটার জন্য আসামের আমার জন্য একটা গর্বের কথা। ডেফিনেটলি, তো এটা আমার একটা জীবনের খুব বড় উপলব্ধি ছিল। বাহ, তাহলে আমরা মৌসুমী আমরা ধরে নিতে পারি যে আপনার এই কাজ বা বিগত 20 বছর ধরে আপনি পাপেট শো বা পুতুল নাচ নিয়ে যে কাজগুলো করে যাচ্ছেন সেটা মোটামুটি স্বীকৃতি পেয়ে গেছে এখন। বলতে পারি, কিন্তু আমি আমার লক্ষ্য এখনো স্থির করে উঠতে পারিনি। কেন কি, আমার কাজ হলো এটাকে 2026 বা 2030-এ শেষ করে দেওয়া না। আমি চাই যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যেন এই কলাটাও বেঁচে থাকে, আর আমাদের যে আগামী প্রজন্ম ওরাও যেন পুতুল নাচের ইতিকথা সেটার বিষয়ে যেন বিষয় বৃত্তান্ত সব কিছুই যেন জানতে পারে। খুব সুন্দর করে বললেন। আরও একটু জানতে চাইবো তবে মৌসুমী, যেহেতু আপনাকে আজকে আমরা কাছে পেয়েছি, আমার একটা গভীর প্রশ্ন আছে। আপনি পুতুল নাচের মাধ্যমে আপনি সমাজকে কিছু বার্তা পৌঁছাতে চান। পুতুল তো একটা জড় বস্তু, প্রাণহীন। আপনার পুতুল কি করে সমাজে বার্তা পৌঁছে দিচ্ছে? এটাই হলো পুতুলের সবথেকে বড় আর গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স। এই এত বছর, এই যে 20 বছর আমি পুতুলের সঙ্গে কাজ করছি, আমি জিনিসটা দেখেছি, একটা পুতুল যখন কোনো কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দেয় বা কোনো ক্রিটিক্যাল মানে একটা টপিক, হিউম্যান বিং যখন একটা দিচ্ছে। হিউম্যান বিং, পুতুল তো একটা ক্যারেক্টার প্লে করছে। পুতুল তো আর সাধারণ পুতুল হয়ে থাকে না। যখন মঞ্চতে পুতুলটা যায়, সে একজন ডাক্তার, সে একজন লাইক একটা পেশেন্ট, সে একজন স্টুডেন্ট, সে বিভিন্ন রোল প্লে করছে। তো অডিয়েন্স এখন, আমি যে বলছি, হয়তো আমি যে আজকে স্টেটমেন্টটা দিলাম যে আমরা ওয়াটার পাপেট্রিকে ধরে রাখতে পারিনি, অনেকের হয়তো এই জিনিসটা পছন্দ হবে না যে উনি কেন এরকম একটা প্ল্যাটফর্মে এসে এই স্টেটমেন্টটা দিলেন। কেন কি, আমি একজন জীবিত মানুষ, আমি এই স্টেটমেন্টটা দিয়েছি। কিন্তু এই স্টেটমেন্টটাই যখন পুতুল দেয়, ওই রাগ, ওই ক্ষোভটা থাকে না। কেন কি, এটা পুতুল, এটা তো কোনো প্রাণ নেই, এটা তো একটা লাইফলেস অবজেক্ট। তাহলে এই পুতুলের বার্তাটা লোকে গ্রহণ করবে কি করে? গ্রহণ করছে, কেন কি আমাদের ওই রাগটা থাকে না। আমরা তখন আমাদের অপোজিট সাইডে যদি একজন মানুষ থাকে, আমাদের তখন অনেকটা ইনহিবিশনস থাকে আমাদের, যে না, ওর কথা শুনবো, আমি ওকে পছন্দ করি না। কিন্তু পুতুলের সঙ্গে ওই যে আমাদের সেন্টিমেন্ট, আমাদের ইমোশনাল জড়িয়ে থাকে অ্যাটাচমেন্ট, না। ওগুলো আমার কোনো ভালো পাওয়াও নেই, আমার কোনো খারাপ পাওয়াও নেই। তো এই জন্য পুতুল যেই স্টেটমেন্টগুলো দিচ্ছে, পুতুল যে সংবাদগুলো প্রোভাইড করছে, সেটা আমি কোনো রাগ ছাড়া, কোনো ক্ষোভ ছাড়া, কোনো ধরনের ইমোশনাল দেওয়া অ্যাটাচমেন্ট যাচ্ছে। ছাড়া আমি ওটা গ্রহণ করছি। বাহ, খুব সুন্দর করে বললেন। আমরা আরও শুনবো আপনার এই কাজের বৃত্তান্ত এবং পুতুল নাচ নিয়ে, আপনার এই লড়াই নিয়ে আরও কিছু কথা, কিন্তু একটা ছোট্ট বিরতির পরে। দর্শক বন্ধুরা, আমরা শুনবো আরও ডক্টর মৌসুমীকে। আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে। বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর মৌসুমী ভট্টাচার্য, যিনি পুতুল নাচ এই শিল্পটির মাধ্যমে সমাজে কিছু বার্তা পৌঁছে দিচ্ছেন, সচেতনমূলক কিছু বার্তা। আমরা চলে যাচ্ছি সরাসরি আবারও মৌসুমীর কাছে। মৌসুমী, আমরা একটু জানতে চাইব যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে, আসামের বিভিন্ন অঞ্চলে গ্রামে গঞ্জে গিয়ে আপনি বা আপনার দল এই কাজটা করছেন। তো এই পুতুল নাচের মাধ্যমে মানে ঠিক কিভাবে কাজটা করছেন, কিভাবে অ্যাওয়ারনেস ছড়াচ্ছেন আপনারা, সেটা যদি একটু বলেন। দেখো, আমাদের কাছে যখন কেউ অ্যাপ্রোচ করে কি ওরা কিছু একটা
সজাগতামূলক কিছু একটা মেসেজ দিতে চায়, তো সব থেকে প্রথম আমরা একটা রিসার্চ করি যে ওই অঞ্চলটাতে অ্যাকচুয়াল প্রবলেমটা কি, কেন কি সেই বিষয়টা হতে পারে এইডস সংক্রান্ত, হ্যাঁ, সেই বিষয়টা নানান হতে রকমের পারে বিষয়, যেরকম গোলাঘাটে আমরা গত বছর জুলাই মাসে উইমেন ট্রাফিকিং এর উপর, কেন কি অ্যাজ পার রিপোর্টস অল ওভার ইন্ডিয়াতে গোলাঘাট সেকেন্ড 2 নম্বর স্থানে আছে যেখান থেকে হিউম্যান ট্রাফিকিং এর কেসেস লাইক মেয়েদেরকে পাচার করা হয়। তো এই সাংঘাতিক কথা। তো ওরা নানান রকমের, যেটা এই অর্গানাইজেশনটা হলো নর্থ ইস্ট ডায়োসিয়ান সোশ্যাল সার্ভিস সোসাইটি, ওরা আমার সঙ্গে যোগাযোগ করেছিল কি ওরা নিজেদের মাধ্যমে ওরা অনেক রকম চেষ্টা করছিল যে লোকেদেরকে সজাগ করে তোলার, কেন কি অনেক মানুষে এসে ওদেরকে, যে মেয়েদেরকে, হয়তো মেয়েটা এখন অবধি স্কুল ম্যাট্রিকই কমপ্লিট করেনি, 7-8-এর একটা স্টুডেন্টকে বলা হচ্ছে তোমাকে নিয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি দেব। তো ওরকম গ্রামের মানুষেরা, ওদের মানসিকতাটা অনেক সহজ সরল, হ্যাঁ অনেক সহজ সরল, ওরা এতটা ভাবে না যে আমার এই শিক্ষা দীক্ষা দিয়ে কি আমি ওইটুকুন চাকরি অর্জন করতে পারি। তো ওরা ওদের মতন করে অনেক রকমই চেষ্টা করেছিল। তো তারপর ওরা আমাকে বলল কি পুতুল নাচ দিয়ে কি এরকম কিছু করা যায়, যে অবশ্যই করা যায়, আমরা করছি। আমরা নানান কোভিডের সময়, এই যে কোভিডের এসওপি ছিল 2 গজ কি দূরি, মাস্ক চেঞ্জ না করা, স্কুলে বাচ্চাদেরকে আমরা দেখতাম যে এরকমও আমরা কেস পেয়েছি যে আমি গোলাপি মাস্ক পরে এসেছি, তুমি সবুজ শাড়ির সঙ্গে সবুজ মাস্ক পরেছো, আমি তোমাকে বললাম তোর মাস্কটা আমার খুব পছন্দ হয়েছে, আমাকে দিবি, আমি আমারটা খুলে তোমাকে দিয়ে দিলাম। তো এই জিনিসগুলো আমরা রিসার্চ করে পেয়েছিলাম, কিন্তু ওদেরকে, সেই ছোট ছোট বাচ্চাগুলোকে ওই জিনিসটা বোঝাতে তো হবে যে মাস্ক, ওই সময়টাতে মাস্ক একটা ফ্যান্সি আইটেম ছিল না, মাস্ক নিজেকে বাঁচিয়ে রাখার একটা যন্ত্র ছিল। তো আমরা ওইভাবে রিসার্চ করে করে, তো এরকম গোলাঘাটেও আমরা গিয়ে, গ্রামে গিয়ে কি কি ইস্যুস হতে পারে যেই জায়গাগুলোর থেকে, যেই পরিবারগুলোর থেকে মেয়েদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তো আমরা ওরকম দেখলাম যে লিকার কনজাম্পশন, একটা মদ্যপান, একটা খুব মানে সাংঘাতিক বড় বিষয়। তো সেজন্য একটু প্রত্যন্ত অঞ্চল যেগুলোতে, সেগুলোতে আরো বেশিভাবে ছড়িয়ে আছে। এক্স্যাক্টলি। তো বাবা মদ্যপান করে যা কাজকর্ম করছে সেটাতেই টাকা পয়সা সব নষ্ট হয়ে যাচ্ছে, মেয়ের স্কুলের পড়াশোনা বন্ধ করিয়ে দিল। তারপরে কেউ এসে একটা প্রলোভন দিল যে তোমার মেয়েকে আমি নিয়ে যাই, হয়তো দিল্লিতে কোথাও কাজে লাগিয়ে দেব, ওই করে বাবাও রাজি হয়ে গেলেন। তো আমরা এই রিসার্চ করে যেই তথ্যগুলো পেয়েছিলাম ওটার উপরে আমরা একটা কাহিনী সাজিয়ে তুলি, অ্যান্ড ওই কাহিনীটা যখন আমরা এই গ্রামগুলোতে গিয়ে, যে আর ওটা কিন্তু এরিয়া স্পেসিফিক হয়, কেন কি গোলাঘাটে গিয়ে আমরা যেরকম শিশুপানি বলে একটা জায়গা আছে, ওখানের অনেক কয়টা অঞ্চলে গিয়ে করেছিলাম। তো আমরা এই কেস স্টাডিগুলো ওখান থেকে পেয়েছিলাম। তো এই কাহিনীটাই কিন্তু আমরা আবার অন্য জায়গাতে গিয়ে দেখালে হবে না, কেন কি এটা আমরা ওখান থেকে পেয়েছি। তো আমরা এই নাটকটা গিয়ে যখন গ্রামে গঞ্জে গিয়ে, হয়তো কমিউনিটি হল একটাতে গিয়ে আমরা ওদেরকে আগে অ্যানাউন্সমেন্ট করে বলে রেখেছিলাম যে আমরা অমুক দিন আসবো। অনেক মানুষ সেই বাজার অঞ্চলে, যে বাজার বার দিন, তারা তো কোনো একটা মানে সেভাবে থিয়েটার শো বা নাটক শো যেরকম করি, ওরা তো ওটাই দেখতে এসছে। আমরা ওদেরকে আগে কখনো বলিনি যে ওটার নাটকটার কন্টেন্টটা কি থাকবে, কেন কি আগে পুতুল নাচে কি হতো, মহাভারত, রামায়ণ, সতী সাবিত্রী কথা, সাবিত্রী সত্যবান, রাজা হরিশ্চন্দ্র, এরকম মাইথোলজিক্যাল থিমস থাকতো। আমরা এখন কি করছি, ওই মাইথোলজিক্যাল থিমসটাকে বের করে ওটার মধ্যে ইনফোটেইনমেন্ট, এডুকেশন, এই সব ভ্যালুজ আমরা ঢুকিয়ে দিচ্ছি আজকের সমাজে যেগুলো প্রয়োজন। হ্যাঁ, তো এরকম আমরা অনেক দেখেছি। নাটকটা যখন হচ্ছে হয়তো এরকম অনেকটা পেয়েছে, আরে এটা তো তোর বাবার মতন দেখাচ্ছে না কাহিনী। এক বান্ধবী আরেক বান্ধবীকে বলছে, একজন ভদ্রলোক হয়ে কি, ও এরা আমার বাড়িতে এসছিল, আমার মদ্যপানের গল্পটা শুনে গিয়ে এখন আমার কাহিনীটা দেখাচ্ছে। তো এই পুতুল রিলেট করতে পারছে, একদম 100% রিলেট। আর আমরা একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক পাই যে নাটকটা হয়ে যাওয়ার পর আমাদের পুরো টিম থাকে, আমরা আবার অডিয়েন্সকে গিয়ে জিজ্ঞেস করি তোমরা যেই নাটকটা দেখে কি বুঝতে পারলে। তো এরকম অনেক জায়গাতে এরকম হয়েছে, অনেক জায়গাতে আমি এরকম পেয়েছি মায়েরা এসে বলেছে যে হ্যাঁ আমার শিক্ষা দীক্ষা এরকম করে বন্ধ করে দেওয়া হয়েছিল, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে লড়াই করব, আমি আমার মেয়ের পড়াশোনা বন্ধ করতে দেব না। এই যে ওরা সচেতন হলো এবং সেটা নিয়ে ভাবলো, এবং আপনাদের মানে সেখানেই তো সার্থকতা না আপনাদের এই কাজটা। তো
এই যে ইনস্ট্যান্ট ফিডব্যাকটা, এই ইনস্ট্যান্ট ফিডব্যাকটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় উপলব্ধি। কেন কি ওরা যে এসে এরকম অনেক জায়গায় হয়েছে, মায়েরা চোখের জল ফেলছে যে ওই যে আশীর্বাদটা আমরা তখন পাই না, এটা মানে কোনো মূল্য নেই ওটার। তো ওইভাবে দেখতে গেলে পুতুল নাচের যে এই পাওয়ারটা, ওরা কিন্তু তখন পুতুল নাচের যে ক্যারেক্টারটা প্লে হচ্ছে, ওরা ওই ক্যারেক্টারটাকে নিজের জীবনের একটা অংশ বলে ধরে নেয়। তো এই পাওয়ারটা কিন্তু ইন্টারেস্টিং, মানে যত শুনছি যত জানছি তত মনে হচ্ছে সত্যি তো এটা তো একটা সাংঘাতিক ওয়েপন, যে আমরা সমাজকে যেটা নিয়ে সমাজ চিন্তা করবে, যেটা নিয়ে আবার দ্বিতীয়বার ভাববে এবং খুব সহজেই তাদের কাছে পৌঁছে যাওয়া যাবে। আর খালি বেসরকারি অর্গানাইজেশনস এসে আমাদের সঙ্গে যোগাযোগ করছে তা না, সরকারি অর্গানাইজেশন যেরকম আসাম এইডস কন্ট্রোল সোসাইটি আসছে, নলবাড়ির রাসের কথা সবাই জানে। নলবাড়ির রাসে কেন আসাম এইডস কন্ট্রোল সোসাইটির মতন একটা অর্গানাইজেশন পুতুল নাচের মাধ্যমে এইডস অ্যাওয়ারনেস করছে? এটা যদি এতটাই বিফল হতো তাহলে কি ওরা এটা প্রত্যেক বছর এটা করতো? এনএচএম এর মতন ওরা এই ডিওয়ার্মিং, ন্যাশনাল ডিওয়ার্মিং ডেতে আমাদেরকে বলেছে যে একটা আমাদের ওই ডিওয়ার্মিং রিলেটেড যত তথ্য ওরা দিয়েছে, আমাদেরকে বলেছে একটা ভিডিও একটা বানিয়ে দিন, ওটা আমরা আমাদের যখন আশা ওয়ার্কার্সরা যখন গ্রাম ভিজিট করে আমরা ওদেরকে দিয়ে এটা দেখাবো, দেখিয়ে বাচ্চাদেরকে। আপনারা কোনো ভিডিও প্রেজেন্ট করছেন নাকি সেখানে ইনস্ট্যান্টলি মানে ওই পুতুল নাচটাই? না, পুতুল নাচই করা হয়। যেরকম এনএচএম এর কথাটা আমি যেটা বললাম, সেটা ওরা আমাদেরকে বলেছিল ওদেরকে একটা ডিজিটাল ফরম্যাট দিতে। কেন কি ওরা ওটা অ্যাজ এ টুল ওদের আশা ওয়ার্কার্স বা ওদের যারা স্বাস্থ্যকর্মী আছে ওদেরকে দিয়ে দেবে, ওরা গিয়ে ওটা স্কুলে ওরকম বিভিন্ন এরিয়াতে দেখাবে। কিন্তু গোলাঘাটের যেটা কেস বললাম, এরকম খালি গোলাঘাট বলে না, বিটিআরে গিয়ে আমরা করেছি। তো এরকম নানান রকমের যে যেখানে যখন ডাকছে আমাদের ট্রুপসরা, খালি আমি বলে না, আমাদের যে ট্রেডিশনাল পাপেট্রি ট্রুপস আছে ওরা গিয়ে ওখানে ফিল্ডে পারফর্ম করছে। দর্শক বন্ধুরা, এবারে আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, ফিরে আসছি এক্ষুনি। আমরা চলে এলাম আবারও বিরতির পরে। আমাদের হাতে সময় প্রায় ফুরিয়ে এসছে। মৌসুমী, খুব ছোট্ট করে আপনাকে কিছু প্রশ্ন করার আছে। তার আগে একটু জানতে চাইবো যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই প্রকল্প নিয়ে? আমি আসামের পুতুল নাচকে একটা আন্তঃরাষ্ট্রীয় স্ট্রেচারে নিয়ে যেতে চাই। সেই যুদ্ধটাই করে চলছি আর আগামী দিনও চালিয়ে যাব। খুব ভালো। আমাদের শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা সর্বদাই আপনার সঙ্গে থাকবে। এবং ক্যামেরার ওপাশে যারা রয়েছেন, আজকে যারা শুনলেন আপনার এই 20 বছরের যুদ্ধ বা লড়াইটার কথা, তারাও নিশ্চয় আপনার সঙ্গে থাকবেন। এবারে আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিছু প্রশ্ন আছে, চট করে আপনাকে উত্তর দিতে হবে। তাহলে প্রশ্নে যাচ্ছি। জীবনের ইন্সপিরেশন? আমার স্বামী। বাহ। কাজ তোমার কাছে কি? প্যাশন। দারুণ। পুতুল নাচ এই ধারা বা এই শিল্পটা তুমি একটা কথায় যদি ব্যক্ত করো কিভাবে বলবে? আবেগ। খুব সুন্দর করে বললে। তোমার স্বপ্ন? বললাম যে পুতুল নাচকে ইন্টারন্যাশনাল স্ট্যাটারে দেখতে চাই, আসামের পুতুল নাচ। সেটাই হোক, আমরা ভীষণভাবে সেটা চাইছি, মন থেকে চাইছি তোমার এই লড়াইটা, এই স্বপ্ন পূরণ হোক। আমরা সঙ্গে রয়েছি এবং দর্শক বন্ধুরাও সঙ্গে রয়েছেন। সকলের শুভকামনা তোমার সঙ্গে। যেতে যেতে একটু জানতে চাইবো যে এই নবপ্রজন্মের কাছে তুমি কি বার্তা দেবে? আমি যে জিনিসটা এতক্ষণ বললাম যে ওদের কাছে অ্যাকসেপ্টেন্সটা পুতুল নাচ পাচ্ছে না, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যেরকম গ্লোবালাইজেশনের জন্য ওয়েস্টার্ন কালচারকে যেভাবে আগলে রেখেছি, পুতুল নাচকে যেন আগলে রাখি। কেন কি আমরা যদি এই চেষ্টাটা না করি, আজকের থেকে হয়তো 50 বছর পর এটার কোনো অস্তিত্ব থাকবে না। তো আমি চাই, আমি আমার মতন করে না দেখতে পারলেও
আমরা যেরকম সিনেমা হলে গিয়ে মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখছি, ওরকম সামান্য যে পুতুল নাচের যখন পারফরমেন্সগুলো হয়, আমাদের যদি ইয়াঙ্গার জেনারেশন একটু আগ বেড়ে গিয়ে ওদেরকে একটু এবং সম্মান জানানোর প্রতিষ্ঠানগুলো জন্য, যদি এগিয়ে আসে হ্যাঁ, তার জন্য, তো ওদেরকে যদি ওইটুকুন, ওরা কিন্তু বেশি কিছু চায় না, ওদেরকে ওদের সামান্য সম্মানটুকুন যদি দেওয়া হয়, ওদের জন্য ওটাই অনেক। বাহ, খুব ভালো লাগলো মৌসুমী। আমরা ভীষণ ভালো সময় কাটালাম আপনার সঙ্গে এবং অনেক কিছু জানতে পারলাম পুতুল নাচকে নিয়ে, তার ইতিহাস নিয়ে এবং আসামে তার প্রকল্প বা পরিকল্পনা নিয়ে। দর্শক বন্ধুরা, আমাদের সময় হাতে প্রায় শেষ। আমরা শুনলাম এতক্ষণ পুতুল নাচ নিয়ে অনেক কথা। আসলে আমরা সেটা বিশ্বাস করি যে সমাজকে তো একদিনে পাল্টানো যায় না। সমাজের কিছু চিন্তাধারা, বদ্ধমূল কিছু ভাবনা, সেগুলো যদি পাল্টাতে হয় তাহলে কথা বলতে হবে এবং কথা বলার মাধ্যমটা কিন্তু আমাকে বা আপনাকে বেছে নিতে হবে। সেটা কি মাধ্যম? সেটা পুতুল নাচের মতো কোনো মাধ্যম হতে পারে, কোনো শব্দ হতে পারে, সঙ্গীত হতে পারে। মাধ্যমটা আপনারা পছন্দ করবেন, কিন্তু কথা বলতে হবে, কারণ আমাদের ভালো থাকতে হবে। আজকের মতো এইটুকুই, আমরা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে জীবন যোদ্ধার আগামী পর্বে। ততক্ষণ খুব ভালো থাকবেন। নমস্কার।